নমস্কার। সবাইকে স্বাগত জানাই নমস্কার। আমাদের একটা নতুন পডকাস্টে। সবাই জানেন যে পশ্চিমবঙ্গে 2026-এ হয়তো মে মাসে বা তার আগেই হয়তো ভোট হতে পারে। তো আমাদের এই পডকাস্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ভোট 2026। তো সেখানে আমরা চালু করছি হচ্ছে আপনার পলিটিক্যাল পডকাস্ট, যেখানে আমরা ভোটে কি হচ্ছে, ভোটে কীরকম, কোন দল কি কাজ করছে, কেমন পরিবর্তন আসছে, এই নিয়ে একটা আলোচনা করব। তো এটা হচ্ছে একটা ধরে নিন ক্যাম্পেইন ডায়েরিজ। তো আমরা জানি যে বিজেপির তরফ থেকে একটা চালু করা হয়েছে পরিবর্তন যাত্রা। তো সেটা পুরো পশ্চিমবঙ্গই ঘুরে বেড়াবে, সেখানে হয়তো রাষ্ট্র এবং জেলা স্তরের বিভিন্ন মন্ত্রীরা এসে ভাষণ দিচ্ছেন। তো আমরা একটু এই নিয়ে আলোচনা করব, মানে সেটা সব নিয়ে আলোচনা হবে, সেটা তৃণমূল নিয়ে আলোচনা হবে, বিজেপি নিয়ে আলোচনা হবে, বিভিন্ন ব্যাপার নিয়ে আলোচনা হবে। তো এটা একটা বলতে পারেন যে ক্যাম্পেইন ডায়েরিজ আমরা চালু করেছি। তো এটা এপিসোড 1 অফ ওয়েস্ট বেঙ্গল ভোটস 2026। তো আজকে আমাদের সাথে এই আলোচনা করতে উপস্থিত হয়েছেন পিনাকি গঙ্গোপাধ্যায়। নমস্কার পিনাকিদা। নমস্কার, নমস্কার ভূপেন। কেমন আছো? খুব ভালো আছি। আপনি তো এই যে ভোট প্রক্রিয়াতে খুব একটা অ্যাক্টিভ রোল প্লে করছেন। তো আগে জানতে চাইবো যে আপনার এই যে রাজনৈতিক জীবন, যেখানে আপনি একটা বিশেষ দলের সঙ্গেও যুক্ত আছেন, সেটা সেটা মানে এখন সেটা নিয়ে আলোচনা দরকার নেই। সেটা হচ্ছে যে আপনি একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনার কেমন লাগছে এই ভোটের প্রক্রিয়াটা, এবং যদি কিছু বলেন আপনার ব্যাপারে, যে আপনি কোথায় জন্ম নিয়েছেন, কোথায় কাজ করেছেন, এবং এখন কোথায় আছেন। আচ্ছা, তো প্রথমেই অনেক ধন্যবাদ তোমাদের এই আহ, নতুন ইনিশিয়েটিভের সাথে আমাকে যুক্ত করার জন্য। আর আমি তোমার মাধ্যমে তোমার যত অডিয়েন্স আছে তাদেরকে নমস্কার, কৃতজ্ঞতা জানাই। আমি বেসিক্যালি কোন্নগরের ছেলে। কোন্নগর হচ্ছে হুগলি জেলার আহ, একটা জায়গা। কোন্নগরের ছেলে, এবং বর্তমানে আমি কোন্নগরে এবং উত্তরপাড়া এই দুটো জায়গায় বসবাস করি। আর আমার পলিটিক্যাল ক্যারিয়ার 1993 থেকে শুরু হয়েছে, যখন বিজেপি নামটাই পশ্চিমবঙ্গে একদম ফ্যামিলিয়ার ছিল। বিজেপি বললে তারা রীতিমতো লোকেরা অবাক হয়ে যেত যে বিজেপি বলে আবার কিছু আছে নাকি। তো সেই সময় থেকে আমার পোস্টার পোস্টারিং ক্যাম্পেইন যা যতটুকু করা সম্ভব হয়েছে সেটা দিয়ে শুরু। তো এমনও একটা সময় গেছে 93-তে, যখন মানে আমরা রীতিমতো ভয়ের একটা পরিবেশের মধ্যে দিয়ে কাটিয়েছি। কিছু সময় ভয় ভয় দেখিয়েছে আমাদের। তো সেই জায়গা থেকে শুরু করেছিলাম। তারপরে 1996 সালে আদবানিজির রথযাত্রা হয়। তো আমি সেটার খুবই সৌভাগ্যক্রমে আমার ওনার আমি ওটার দায়িত্বে ছিলাম ওনাকে রিসিভ করার, আমাদের হুগলি জেলা বর্ডার থেকে। এবং সেইখানে আদবানিজি, সুষমা স্বরাজজির সাথে আলাপ করার সুযোগ হয়েছিল। তো আমার পলিটিক্যাল জীবন অনেকদিন হয়ে গেছে, 30 বছরের ওপর হয়ে গেছে। বাট মাঝে আমি অনেক বছর বিদেশে কাটাই। অলমোস্ট 17-18 ইয়ার্স আমি বাইরে ছিলাম আমার কাজের সূত্রে, এবং 2021-এ ফাইনালি ফিরি। এর মাঝে আমি বিদেশে যতটা হিন্দুত্বের এবং সনাতন ধর্মের প্রচার এবং কাজ করা সম্ভব সেটা কন্টিনিউয়াস করে গেছি। এই নয় যে আমি এটার সাথে বিচ্ছিন্ন ছিলাম কোনোদিন। তো এটা কন্টিনিউয়াস করে গেছি, বাট দ্য স্ফিয়ার ওয়াজ মোর ইন্টেলেকচুয়াল। হ্যাঁ, আর এখানে এখন এসে ইন্টেলেকচুয়াল স্ফিয়ারটাতেও আছি, বাট অন গ্রাউন্ড আমি একটা পরিবর্তনের আশায় আহ, চেষ্টা করছি, পার্টির কর্মী হিসেবে বা সংঘের একজন খুব সাধারণ সৈনিক হিসেবে কিছু করার। আহ, আচ্ছা, পিনাকিদা, আহ, আপনি তো একজন লেখকও, মানে আপনার তো একটা বই আমি পড়েছিলাম, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম আমাদের পডকাস্টে।
তো আপনি একজন লেখক হিসেবে একটা নতুন বই লিখেছেন, তো সে নিয়ে যদি কিছু বলেন, মানে এরপরে আমরা হুম, যাব আমাদের রাজনৈতিক ডিসকাশনে। হুম, এর আগে হুম। আপনার একজন ব্যক্তি হিসেবে, একজন লেখক হিসেবে যে সত্তা, সেটা নিয়ে একটু যদি আলোচনা করা যায়। আপনার নতুন বইটা কি বেরিয়ে গেছে? আর নতুন বইটা অ্যাকচুয়ালি ফুল এতে বেরোয়নি, এটা হচ্ছে আমার সেই নতুন বই। হ্যাঁ, হুম। এটার নাম হচ্ছে অ্যানাটমি অফ আ বার্নিং স্টেট, টাইম ফর বেঙ্গলস ধার্মিক রিসেট। লাস্ট 50 বছরের ইতিহাস এই এইটাতে পাওয়া যাবে, এই বইতে। কারণ আমরা একটা পাবলিক অ্যামনেশিয়াতে ভুগি। হুম, আমরা ভুলে যাই রোজেকার ঘটনা, মানে বড় বড় ঘটনা হচ্ছে, এত পলিটিক্যাল মার্ডার হয়েছে, নকশাল হয়েছে, আজকে মানুষ কোনোটা মনে রাখেনি। এবং মনে রাখেনি বলে সেই থেকে শিক্ষা নেয়নি, এবং শিক্ষা নেয়নি বলে আমরা এই অন্য অন্য পলিটিক্যাল পার্টিদের সেই সুযোগ করে দিয়েছি আমাদের একইভাবে বঞ্চনা করার, বারবার বারবার। হ্যাঁ, আমরা সঞ্চয়িতা থেকে শিখিনি, সেই জন্য আমাদের সারদা, রোজ ভ্যালির মতন স্ক্যামের শিকার হতে হয়েছে। মানুষের এই যে ভুলে যাওয়ার প্রক্রিয়া, দৈনন্দিন জীবনের মধ্যে সামাজিক বড় ঘটনার থেকে নিজেকে যেটা ইম্প্যাক্ট করে না, সেইটার মধ্যে সেটাকে বাদ দিয়ে চলে হেঁটে এগিয়ে যাওয়ার যে আমাদের অভ্যেস, সেটাই আমরা নিজেদেরকে অনেক লং টার্মে ক্ষতি করে ফেলি। তো আমার এই কাজটা করার উদ্দেশ্য একটাই, যে আমি এই 50 বছরের ইতিহাস, মানে 1977 অনওয়ার্ডস, এবং কিছুটা অংশে কংগ্রেস আমলে সিদ্ধার্থ শঙ্কর রায় দ্বারা করা অনেক আহ, মানে কি বলবো, পলিটিক্যাল পলিটিক্যাল অত্যাচার যেটা আমাদের বাংলার ওপরে শুরু হয়েছিল, প্লাস সিপিএম আমলে সিপিএম এর নিজস্ব পলিসি, আর তার সাথে কংগ্রেসের সেন্টারে তাদের সাথে অসহযোগিতা, মানে একটা সল্টলেকের মতন একটা প্রজেক্ট শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটার স্যাংশন করতে 15 বছর সময় নিয়েছিল কংগ্রেস। কারণ কংগ্রেস, মানে তুমি যদি ইতিহাসটা দেখো, যে স্বাধীনতার পর থেকে একের পর এক ইন্ডাস্ট্রি দেশ বাংলা ছাড়া শুরু করে, মহারাষ্ট্র, গুজরাট, তারা যাওয়া শুরু করে, এবং সেটাকে আটকানোর আমরা কোনোদিন কোনো প্রচেষ্টা করিনি। বরঞ্চ সিপিএম আমলে যখন কম্পিউটার, এখানে একটা সেমিকন্ডাক্টর হাব হওয়ার কথা ছিল, কম্পিউটার হাব হওয়ার কথা ছিল, সেটাকে আমরা কম্পিউটার এলে মানুষের চাকরি চলে যাবে বলে সিপিএম এমন প্রচার শুরু করলো যে তারা বাধ্য হয়ে চলে গেল তাইওয়ান। আজকে তাইওয়ানের অবস্থা দেখো, আর আমাদের অবস্থা দেখো। দ্বিতীয়, আহ, তারপরে স্কুল এডুকেশন, বাংলা ইংলিশকে সরিয়ে দেওয়া হলো ক্লাস 5 অবধি। একটা ফুল জেনারেশন, মানে আমারও মানে এক্স্যাক্টলি দ্য সেম এজ যবে থেকে সিপিএম এসছে, তো আমাদের একটা ফুল জেনারেশন ইংরেজির থেকে দূরে চলে গেল। ইংরেজিকে আমি কোনোভাবে গ্লোরিফাই করছি না। হ্যাঁ, ইংলিশকে আমি কোনোভাবে গ্লোরিফাই করছি না। আমাদের যে বাংলা, যা সংস্কৃত, আমি নিজে সংস্কৃত নিয়ে সারাক্ষণ চর্চা করি, তো সেইখানে গ্লোরিফাই তো একদমই করছি না। কিন্তু ইট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। হ্যাঁ, এই ল্যাঙ্গুয়েজ অফ বিজনেসটাকে আমরা ছাড়তে পারি না, ল্যাঙ্গুয়েজ অফ বিজনেসটাকে আমরা ছাড়তে পারি না, এবং সেইটা আমরা এদের গভর্নমেন্ট পলিসির জন্য আমরা ছাড়তে বাধ্য হয়েছি। আহ, তাতে আমাদের পুরো জেনারেশন, আমার সমসাময়িক, তারা একটা তাদের কোনো গ্রোথ হয়নি সেইভাবে যতটা হওয়া উচিত ছিল। তার আগে যারা ছিল তাদের যে গ্রোথটা ছিল সেটা হয়নি। তো এই পাবলিক অ্যামনেশিয়া, মানে লং স্টোরি শর্ট, পাবলিক অ্যামনেশিয়াটাকে, এই ভুলে যাওয়ার প্রক্রিয়া বা ভুলে যাওয়াটা কমফোর্টেবল আমাদের জন্য। আমরা যদি সবটা মনে রাখি, আমরা তাহলে চলতে পারবো না। মানে উই আর ডিজাইনড বাই দ্যাট, মানে আমাদের বায়োলজিক্যালিও সেইটাই ডিজাইন, যে মেমোরি ইজ ইনডিউসড অ্যাজ আ রিকভারি মেকানিজম। মানে ফরগেটিং ইজ রিকভারি মেকানিজম। তো আমরা সেইটা ইউজ করি, এবং এই বইটার উদ্দেশ্যই সেটা, যে 50 বছরের ইতিহাসটাকে মানে একটা স্ট্রাকচার্ড ওয়েতে মানুষের সামনে এনে, যে আমরা 7টা এরিয়া, উইচ মানে যেটাকে আমি বলছি 7 সিনস। হ্যাঁ, 7 সিনস। আর সেটার সাথে আমাদের যে রিপুর গুলো আছে সেটার সম্পর্ক এস্টাবলিশ করে, যে একটা সিনের সাথে অন্য সিনটা কি করে রিলেটেড। 7টা সিনের কথা আমি এই বইটাতে বলেছি। আমি
তোমাকে যদি একটু দেখাই, মানে টেবল অফ কন্টেন্ট, দেখতে পাচ্ছ তো? হ্যাঁ 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 হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, এইটা এখানে 7টা সিন হচ্ছে। প্রথম হচ্ছে পলিটিক্যাল মার্ডার বা দ্য রিভার অফ ব্লাড, হ্যাঁ, দ্য পলিটিক্স অফ ফিয়ার। পুরো বাংলাটা একটা পলিটিক্স অফ ফিয়ার দিয়ে চলেছে এতদিন। তারপরে ফিয়ারটা যখন ইন্ডিউস করা হচ্ছে, তার সাথে রিলেটেড হচ্ছে ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি এখান থেকে চলে যাওয়া। লাস্ট তৃণমূলের এতেই 6,000 কোম্পানি এখানে বাংলা ছেড়ে চলে গেছে। সিঙ্গুরের ব্যাপারটা আমরা সবাই জানি, কিন্তু এছাড়া যে ব্রিটানিয়া চলে গেছে, বা তার আগে টাটা তার হেডকোয়ার্টার সরিয়ে নিয়েছে, হ্যাঁ, এরকম বিভিন্ন কোম্পানি আইদার টোটালি চলে গেছে বা তাদের মেজর অপারেশনস এন্ড ট্যাক্স এর জায়গা থেকে তারা এখান থেকে বাংলাটাকে ছেড়ে দিয়েছে। তা আমাদের রেভিনিউ নেই, আমাদের ছেলে মেয়েদের চাকরির অপরচুনিটি নেই, এবং সেটার এতে আমরা পাচ্ছি হচ্ছে ভাতা, এই লক্ষ্মীশ্রী, হ্যাঁ, কন্যাশ্রী, মানে কন্যাশ্রীটা খারাপ না, ঠিক আছে, বা মানুষের পড়াশোনা, এবং প্রতিটা ভাতার সাথেই আসছে একটা করে করাপশন। আজকে মিড ডে মিলের মতন একটা স্কিমে সেখান থেকে ডিম ভাত সব চুরি হয়ে যাচ্ছে, মানে আনবিলিভেবল। মানে মানুষের মানে একটা সাধারণ মনুষ্যত্ব বোধ নেই। একটা বাচ্চা বাচ্চা গ্রামের ছেলেদের মুখ থেকে তারা ভাত কেড়ে নিতে এক বিন্দু দ্বিধা করছে না। আমরা এটা কি সমাজে বাস করছি? হ্যাঁ, তো এগুলো আমাকে বড় আঘাত দেয়, এবং এই থেকেই আমার এই লেখার এটা যে এক জায়গায় নিয়ে এসে দেখা, শুধু অন্যের জন্য নয়, নিজের জন্য। এই বইটা লেখার প্রসেসটা আমার কাছে খুব পেইনফুল হয়েছে। আমি এর আগে বহু বই লিখেছি, কিন্তু সেটা সব এনজয়েবল ছিল। এই বইটা পার্টিকুলারলি লিখতে আমার কাছে মানে প্রতিদিন আমি মানে আমার ব্লাড প্রেশার বেড়ে গেছে। আমার মানে আমি ভাবতে পারছি না যে এটা কি করে হচ্ছে, যখন আমি আরো ডিটেলস এর মধ্যে ঢুকছি। হ্যাঁ, ধরো মরিচাপির মতন একটা ইনসিডেন্ট যেখানে কত লোককে একবারে মারা হলো, বা আমাদের বিজন সেতুর ওপর আনন্দ মার্গীদের মারা হলো, নকশাল আমলে, হ্যাঁ, ফেমাস 9 মার্ডার্স থেকে, এছাড়া তো এমনি সিঙ্গেল আউট করে মার্ডার তো চলতেই থেকেছে, এবং পরবর্তীকালে নন্দীগ্রাম, হ্যাঁ, এবং অন্যান্য সব জায়গায়। তো সেটাতে কি হচ্ছে না, আমাদের একে হচ্ছে ভয়, তার সাথে ক্লোজলি অ্যাসোসিয়েটেড হচ্ছে অর্থ, যেখানে মানুষের কাছে সেই আর্থিক সচ্ছলতা নেই যে তারা নিজেদের মতন করে বাঁচতে পারে। তাতে কি হচ্ছে, আমাদের যে হেরিটেজ সেটার সাথে আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি, সেটার সাথে আমরা গর্ব অনুভব করা বন্ধ করে দিচ্ছি। আজকে একটা অ্যাভারেজ বাঙালি, আমার এখনো মনে আছে, আমরা যখন ছোট ছিলাম, আমরা বাঙালি হিসেবে যতটা গর্ববোধ করতাম, আমার মনে হয় লাস্ট 15-20 বছরে বাঙালি সেই মানে বাঙালি গর্বর জায়গাটাই ভুলে গেছে। আজকে আমরা মানে অন্য জায়গায়, যখন অন্য স্টেটে যেতাম, ধরো আমি 2003-4 থেকে ট্রাভেল করছি বিদেশে, তখনও আমার মানে বা অন্যান্য স্টেটেও যখন গেছি 2001-2-তে, তখনও বাঙালিকে মানে একটা ব্রেন ইন্টেলেকচুয়াল ক্লাস হিসেবে গণ্য করা হতো। এখন অন্য জায়গায় কোথাও গেলে ফার্স্ট কোয়েশ্চেন অবাঙালিরা হেসে হেসে করে, দাদা ये आपका दीदी क्या कर रहा है और क्या करेगा। হ্যাঁ, তুমি হয়তো নিশ্চয়ই তুমি থাকো চেন্নাইতে, তো তুমি এই প্রশ্ন দিন রাত শুনছো আমার ধারণা। क्या चल रहा है आपका बांग्ला में, ये क्या हो रहा है। তো এইটাকে তো এটা আমাদের তখন আগে জ্যোতিবাবুর সময় তো এত মিডিয়ার এত ছিল না, তো এই খবরটা বেরোতো না। তাদের ধোপ দুরস্ত পাঞ্জাবি পায়জামাটাই পাঞ্জাবি আর ধুতিটা দেখা যেত, সেটাই ন্যাশনাল স্টেজেও ছিল। তখনও সম্মানটা ছিল, খাওয়ারটা ছিল না। এখন সেটাও গেছে, সম্মানটাও গেছে। হ্যাঁ, যেখানে মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে ধর্ণা দিচ্ছে, মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে প্রেসের সামনে বলছে আমি বাড়িতে পরা শাড়ি পরে চলে এসেছি। মানে এতে কি আছে, মানে হোয়াট ইজ দ্য মেসেজ শি ইজ ট্রাইং টু ডেলিভার? যে তুমি বাড়িতে পরা শাড়ি পরে এসছো না ডিজাইনার শাড়ি পরে এসছো, হাউ ডাজ ইট ম্যাটার টু আ বেঙ্গলি?
আমাদের স্বার্থতে তাতে কি ইম্প্যাক্ট আছে? তো মানে কতটা ব্লেটেন্ট হয়ে গেছে আজকে পলিটিক্স। রাজীব কুমারের মতন একটা টেন্টেড পুলিশ অফিসার যে ওপেনলি তাকে সিবিআই ধরার জন্য যাচ্ছে, সে সেখানে ধর্নায় বসছে, এবার এখন তাকে রাজ্যসভায় পাঠিয়ে দিল। হ্যাঁ, মানে ইট ইজ আ স্ল্যাপ অন অ্যান অ্যাভারেজ বেঙ্গলি পার্সন। নাইদার হি ইজ আ বেঙ্গলি যে আমাদের বাংলার স্বার্থ নিয়ে করবে। তুমি আজকে রাজ্যসভায় তৃণমূলের নমিনেটেড লোকগুলোকে দেখো, তারা সবাই তৃণমূলকে শুধু কোনো না কোনো ভাবে আইদার পলিটিক্যালি অর লিগালি অর পুলিশ বা অন্যান্য ভাবে সুযোগ যারা পাইয়ে দিয়েছে তাদেরকে পাঠাচ্ছে রাজ্যসভায়। তার সাথে বাঙালি সত্তা, সে কতটা জানে কি করে বাংলাকে রিপ্রেজেন্ট করতে হবে। আজকে শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহার মতন লোকেরা এতদিনে বাংলা থেকে যাচ্ছে, তার যারা অ্যাকচুয়াল বাংলার কথা বলবে গিয়ে ওখানে। আগে ছিল সোমনাথ চট্টোপাধ্যায়, তাদের অন্য তাদের জন্য আমার যথেষ্ট রেসপেক্ট আছে, যদিও তাদের আমি এতে বিলিভ করি না, তাদের পলিটিক্যাল আইডিওলজিকে বিলিভ করি না, কিন্তু অ্যাজ আ বাঙালি হি ইজ রাইট, হি ইজ এ পার্সন দ্যাট ক্যান রিপ্রেজেন্ট আস। ওকে, বাট এখন যাদের পাঠাচ্ছে রাজীব কুমার বলো বা আরো আমি নাম নিয়ে বলতে চাইছি না, হ্যাঁ, কিন্তু they are not Bengali at heart. They are opportunists who has given opportunity for a misrule in Bengal to continue. Anyway, এর পরের চ্যাপ্টারে আমি আসছি হাইজ্যাক্ট এডুকেশন, কিরকম ভাবে এডুকেশন সিস্টেমেটিক্যালি ডিসমেন্টেল করে দিয়েছে। আজকে একের পর এক স্কুল বিক্রি হয়ে যাচ্ছে। আমার পাশে একটা স্কুল আছে, মানে প্রায় শুনি, মানে একটা হাই স্কুল যেটা ধরো অ্যাটলিস্ট 70 বছর কি আরো বেশি বছরের পুরনো স্কুল। তো সেটাও মাঝে মধ্যে শুনি যে প্রমোটার ঘুরে যাচ্ছে। তো হ্যাঁ, ঠিক আছে, ছাত্র নেই, কিন্তু নেই কেন? এই যে আমাদের সেই নর্মাল সরকারি স্কুলে ছাত্র নেই কেন? তার কোয়ালিটি, আমরা কেন আনতে পারছি না? তাদের ইনফ্রাস্ট্রাকচার দিতে পারছি না। যেখানে একটা ধরো কিছু নেই, মানে সরকারি ক্ষমতার কাছে দু তিনটে লোক মিলে একটা ট্রাস্টি বানিয়ে একটা বড় স্কুল করে ফেলছে। সেখানে হাজার হাজার বাচ্চা চলে যাচ্ছে মানে বিনা কোনো প্রতিরোধে। তা আমরা কেন করতে পারছি না সরকার হয়ে সেটা, সেই ইনফ্রাস্ট্রাকচারটা? তারপরে আমার চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে দ্য বিট্রেড পেশেন্ট, যে হসপিটাল অ্যান্ড মেডিকেল সিস্টেম কিরম ভাবে টোটালি ড্যামেজড, টোটালি ইরিভোকেবলি ড্যামেজ হয়ে পড়ে আছে। এবং আমাদের এখানে উত্তরপাড়া হাসপাতাল আছে বিশাল জায়গা নিয়ে, হ্যাঁ, ওখানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেই, ডাক্তার যেটুকু রাখছে সেটা তোমার কি বলে পার্ট টাইম রাখছে, তাদের ফান্ডিং নেই, আমাদের বাজেট অ্যালোকেশন নেই। হ্যাঁ, মেডিকেলের স্টেট বাজেটে মেডিকেল ইজ আ স্টেট সাবজেক্ট, প্লাস সরকারি যেসব প্রকল্প আয়ুষ্মান ভারত সেটা এখানে দিচ্ছে না, স্বাস্থ্য সাথী কার্ড হসপিটালে নেয় না। হ্যাঁ, কিছু ভালো হয়েছে, কিছু গ্রামগঞ্জে হয়েছে, আমি ডিনাই করছি না, একদম হয়নি, কিন্তু মেজরিটি এই যে হসপিটালে, যদি আমি কলকাতার যে কোনো সুপার স্পেশালিটি হসপিটালে যাই না, স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বলছে আমারই একজন রিলেটিভের হয়েছে, স্টেন বসানোটার পয়সা দিচ্ছে, কিন্তু সেই অপারেশন থিয়েটারের পয়সাটা দিচ্ছে না। এরকম একটা কিছু, একটা ভিমজিক্যাল একটা, গল ব্লাডারটা দেখা বা চেক করার পয়সা দিচ্ছে, কিন্তু গল ব্লাডারের স্টোনের পয়সা দিচ্ছে না। এরকম লেভেলে নিয়ে গেছে এদের। এবং সেই জন্য তারা একটা পেশেন্টকে ভর্তি নিতেই ভয় পায় যখনই দেখে স্বাস্থ্যসাথী। তো আমাদের এই স্বাস্থ্যসাথীকে করে কিছু ভালো হয়েছে, আই এম নট ডাউটিং, দেখো কোনো প্রকল্পের কিছু তো ভালো হবে, কিন্তু যে পরিমাণের আমাদের প্রয়োজন সেই পরিমাণের তো হয়নি। আমাকে দুপুরে ভাত খাওয়ার উচিত, বা ভাত খাওয়া আমি এক্সপেক্ট করি, আমি দুপুরে ভাত ডাল খাবো, সেখানে যদি একটা বিস্কুট হাতে দিয়ে দেয় দুপুরে, হ্যাঁ, তাহলে যে যতটা আমার স্যাটিসফ্যাকশন আসবে এই মেডিকেল সিস্টেম, এই স্বাস্থ্যসাথীতে, তাই হচ্ছে।
হাতে একটা বিস্কুট দিয়ে দিয়েছে, দুপুরে নাও এক গ্লাস জল দিয়ে একটা বিস্কুট খেয়ে নাও। তো এইটা তো আমাদের মানে কন্টিনিউয়াসলি আমরা করছি না, আই এম নট ট্রিভিলাইজিং ইট, ইট ইজ দ্য ফ্যাক্ট। তারপরে জাস্টিস সিস্টেম আমাদের, আমি এখন এক্সাক্ট ডেটাটা মনে নেই, we have spent in the last few years over 300 crores in paying high lawyers. Kapil okay. Sibbal, Kapil Sibbal Manu and Singhvi. Manu Singhvi Manu Singhvi. আর এখান থেকে যাচ্ছে। মানে একটা স্টেট যে নিজের এগেনস্টে এত কেস করতে পারে, মানে বাংলাকে না দেখলে বোঝা যায় না। হ্যাঁ, নিজের স্কিম ডিএ এইতে সেটাতে চলে যাচ্ছে সুপ্রিম কোর্ট। আরে বাবা, তোমার এমপ্লয়, তুমি তাদের ডিএ দেবে, তুমি ডিএ দেবে, তার জন্য তুমি সেটাকে আটকানোর জন্য তুমি সুপ্রিম কোর্ট চলে যাচ্ছ। তুমি অভয়াকে সুপ্রিম কোর্ট চলে যাচ্ছ। ফার্স্টেই তাকে জাস্টিস দেওয়া উচিত ছিল, সেটা না করে তুমি তার বাড়িতে 10 লাখ টাকার অফার নিয়ে যাচ্ছ। মানে এবং শুধু তাই তো নয়, তার সাথে যারা এটার মানে পারপেট্রেটরস অফ দিস ক্রাইম, যেমন কি নাম ভদ্রলোকের, মিস্টার ডক্টর ঘোষ, এত স্ক্যাম হয়েছে না, সন্দীপ ঘোষ, হ্যাঁ, এত স্ক্যাম আর এত নাম, মানে লিটারালি মনে রাখা শক্ত হয়ে গেছে। সেই জন্য আমি একটা বই লিখে ফেললাম। হ্যাঁ, দিদি তো উন্নয়নের পাঁচালি করেছেন, ওনার উন্নয়নটা একটা পাঁচালির ছোটতে শেষ হয়ে যাবে, কিন্তু যেটা অলক্ষীর ব্যাপারটা একটা বই লেগে গেছে লিখতে। মানে এটা প্রায় 300 পাতার ওপর বই এটা। এবং তার থেকেও সবচেয়ে মানে দ্য পিনাকল অফ ক্রাইম হচ্ছে গিয়ে তোমার দ্য সাবভার্সন অফ ডেমোক্রেসি, যেখানে মানুষের ফ্রিডম অফ এক্সারসাইজিং দেয়ার ম্যান্ডেট ইজ বিং কম্প্রোমাইজ। পঞ্চায়েত ইলেকশনে 46% বুথে ক্যান্ডিডেট দিতে দেয়নি। প্রতিটা ইলেকশনে অন্য অপোনেন্ট পার্টি বা বিজেপি লাস্ট বহু ইলেকশনে তারা কিন্তু না ক্যাম্পেইনে হারে, না ক্যান্ডিডেটে হারে, না অন্য কিছুতে হারে, তারা ওই 3টে থেকে 6টার মধ্যে যে ভোটটা হয় সেটাতে হারে। হ্যাঁ, আর কাউন্টিং ডেতে যেটা আর পঞ্চায়েত ইলেকশন নিয়ে যেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট নিজেই কিন্তু তাদের মন্তব্য মানে বলেছিল সুপ্রিম কোর্ট যে এটা কিরকম ডেমোক্রেসি যেখানে কোনো বিরোধী নেই, মানে বিরোধী শূন্য কি করে হতে পারে। তো পশ্চিমবঙ্গে কি কেমন ডেমোক্রেসি আছে নিয়ে সুপ্রিম কোর্টের একটা মন্তব্য আছে, যেটা একটা খুব ড্যামিং মন্তব্য, যে পশ্চিমবঙ্গে সত্যি কোনো ডেমোক্রেসি আছে, যেটা সুপ্রিম কোর্টই প্রশ্ন করেছিল যে এরম কেন যে কোনো ক্যান্ডিডেট নেই। একটা সাধারণ কাউন্সিলর ছিল, ধরো যেসব ছেলেদের দেখতাম আগে রাস্তায় নর্মাল ওয়েতে একটা হাওয়াই চটি আর জামা পরে ঘুরছে, তারা গাড়ি আর স্করপিও আর এই মহিন্দ্রার বড় এসইউভি নিয়ে দামি বাড়ি এই সেই করে তারা আছে। তো সেটা যখন দেখে না একটা সাধারণ খেটে খাওয়া মানুষ, একটা সাধারণ শিক্ষিত মানুষ যে চাকরি পাচ্ছে না, যাকে গিয়ে যেসব টিচাররা যাদের গিয়ে এখানে গান্ধীর পদদেশে বসতে হয়, এবং তাদের কাছে মানে ইটস আ স্ল্যাপ অন দেয়ার ফেস যে তোমরা কাকে এনেছো। এই ছেলেরা যাদের কিচ্ছু ছিল না আজ থেকে কিছু বছর আগে, তারা এত কোটি টাকার মালিক। আর যাদের চাকরি, যারা পড়াশোনা করলো, যাদের মেধাটাকে টোটালি অফ হয়ে গেছে আমাদের এখান থেকে। যে যা মেধাবান ভালো ছেলে তারা আজকে বিভিন্ন বাংলার বাইরে, দেশে বা বিদেশে। আজকে যদি ব্যাঙ্গালোর থেকে সব বাঙালি বাংলায় ফেরে না, ব্যাঙ্গালোর এইখানে আর এখানে এসে কাজ করে, বাংলার চেহারা চেঞ্জ হয়ে যাবে। এবং আমার ধারণা বিজেপি সরকার যদি আসে, তারা নিশ্চয়ই সেরকম ব্যবস্থা করবে যাতে এই যে যেসব ছেলে মেয়েরা তাদের বাবা মা পরিবার ছেড়ে ওখানে গিয়ে বসে আছে, তারা ডেফিনেটলি ফিরবে। এই যে রিভার্স ব্রেন ড্রেনটা আবার ফিরবে তারা। এবং তাতে, কারণ ট্যালেন্ট না থাকলে তুমি ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবে না। ইটস অ্যান ইকোসিস্টেম না, ইটস অ্যান ইকোসিস্টেম। তোমার ফার্স্ট লাগবে শিক্ষাটা ড্যামেজ, শিক্ষা নেই, তারপরে তারা কাজের উপযুক্ত নয়, দে আর নট স্কিলড এনাফ টু বি এমপ্লয়েড। যদিও স্কিলড হলো, এমপ্লয়মেন্ট অপরচুনিটি নেই,
যদিও এক আধজন চাকরি পেয়েও গেল কপাল জোরে, তাকেও তাকেও পার্টির সাথে কোনোভাবে থাকতে হচ্ছে। হ্যাঁ, মানে ইটস আ ভিশিয়াস সাইকেল যেটার মধ্যে আমরা পড়ে গেছি। এটা দিস ইজ হ্যাঁ হার্ড রিয়েলিটি। হ্যাঁ, বুঝতে পারলাম যে মানে এখন কি অবস্থা রয়েছে পশ্চিমবঙ্গের। তো এবার আমরা একটু আসবো আমি আরেকটা মানে কথা আমাদের বলে তো। দিই, শুধু আরেকটা হ্যাঁ, কথা বলুন। বলে দিই তোমায়, এই সবগুলো গিয়ে কি কোন দিকে যাচ্ছে জানো তো? এটা একটা কনভার্জেন্স অফ কোল্যাপস। ধরো আজকে একটা বাড়ির বারান্দা খসে গেল, ঠিক আছে, তুমি বলে বারান্দায় যাবো না। হ্যাঁ, বাথরুমের একটা দেয়াল চটে গেল, ভাবলে ঠিক আছে, ওরা পরে রিপেয়ার করে। কিন্তু এই সবগুলো যখন একসাথে হচ্ছে না, একটা মাল্টিপ্লায়ার এফেক্ট তৈরি করে। এই মাল্টিপ্লায়ার এফেক্টটা তৈরি করছে, তার সাথে কি করছে, এই অনুপ্রবেশ করাচ্ছে। আমাদের বাংলার বর্ডারে জামাত এসে ভিড় করে ফেলেছে। এখানে প্রতিনিয়ত টেররিস্ট খুঁজে পাওয়া যাচ্ছে। এই কনভার্জেন্স অফ কোল্যাপসটা আমাদেরকে খুব দ্রুত কাশ্মীরে পরিণত করছে। এবং এখানে হিন্দু বাঙালি যারা, মানে বাঙালি বলতে যেটা বোঝে বাঙালি সত্তা যাদের মধ্যে, আহ, তাদের তাদের আর স্থান আগামী দিনে থাকবে বলে আমার খুব ডাউট আছে, যদি এটা চলবে। এই কনভার্জেন্স হ্যাঁ অফ কোল্যাপস। হুম, হ্যাঁ বলো, সরি, বলো না। হ্যাঁ, এবার না, যেটা আপনার মানে বললেন যে বাঙালি হিন্দু সত্তা যে একটা খুব প্রিকেরিয়াস পজিশনে আছে, যেখানে আমরা দেখছি যে ডেমোগ্রাফিক চেঞ্জ, মানে হ্যাঁ, যাকে আমরা আমি এক্ষুনি বই পড়ছিলাম, সেই বইটা হচ্ছে এইটা, ইন্ডিয়ান বর্ডার্স অ্যাট স্টেক, যেটা আচ্ছা, হচ্ছে সিটিজেনশিপ অ্যান্ড ইলিগাল ইমিগ্রেশন, যেখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে যে রোহিঙ্গা মুসলিম আর বাংলাদেশি মুসলিমদের একটা ঢল নেমে আসছে, যার যেখানে আহ, পশ্চিমবঙ্গে তাদেরকে ভুয়ো সব ডকুমেন্ট তো তৈরি করে দেওয়া হচ্ছে, এবং সেখানে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে সেটা কিন্তু। এবং যেহেতু মানে বর্ডার এরিয়াতে যেখানে একটা মুসলিম বহুল জেলা তৈরি হচ্ছে, মালদা মুর্শিদাবাদ এমন জায়গাতে, সেটা একটা খুব, সেখানে একটা বাঙালি সত্তা, যেটা বাঙালি বলতেই আমরা হিন্দুদের বুঝি, হিন্দু সত্তা, সেটা একটা এমন পর্যায়ে এসে যেখানে মনে হচ্ছে যে এটা একটা হয়তো লুপ্তপ্রায় হতে চলেছে এই পলিটিক্যাল ডিসপেনশনে। তো সেই নিয়ে আমরা একটুখানি আসবো। সেটা হচ্ছে যে বাংলাদেশে যে হিন্দুরা আছে, আমি সেই জন্য এখানে বইটা রেখেছি যে বাংলাদেশের হিন্দুর বাংলাদেশ। তো অনেকেই কিন্তু বলছেন যে যেরকম রাজনৈতিক পরিবেশ রয়েছে পশ্চিমবঙ্গে, আরো যদি 5 বছর এরকম চলে, তাহলে হয়তো মানে হিন্দুরা, যারা যারা হিন্দু বাঙালি, বাঙালি এবং হিন্দু কিন্তু এক, আমি সেটা বুঝি যে বাঙালি বলতেই হিন্দু, হিন্দু বোঝায়, এবং হিন্দু বাঙালি একই ব্যাপার। তো সেখানে যেটা হয়েছে যে মানে পশ্চিমবঙ্গের হিন্দুরা কি একদিন বাংলাদেশের হিন্দুদের মতনই মানে ঘর ঘর ভিটে পালিয়ে যেতে বাধ্য হবে, এমন অবস্থা কি হতে চলেছে? তোমার তোমার সাথে একটা আলোচনায় বসেছিলাম কিছু মাস আগে, মনে আছে তো, দ্য হুম, ত্রিশূল হুম, হুম, ডক্ট্রিন বলে। সেখানে একদম। সেই সেই কথাটাই বলেছিলাম যে আমাদের সিমিলার, দেখো, অত ক্লিয়ার কাট আমি বলতে চাই না। কিছু সংখ্যক মুসলমান যে হিন্দুত্বকে মানে, হ্যাঁ, হুম, তাকে আমি হিন্দু বাঙালি হিসেবেই মানতে পারি। আমার তার ধর্ম নিয়ে সমস্যা নেই, কিন্তু আমার মানার আগে তাকে মানতে হবে সে আগে হিন্দু। হিন্দু মুসলমান হতে পারে, হিন্দু হুম, মুসলমান হলে কোনো অসুবিধা, মানে হিন্দুত্ববাদী মুসলমান হতে পারে, বা দেশাত্ম, হুম। মানে ইন্ডিয়ান, কি বলে ওটাকে, মানে হিন্দুত্ববাদী ওই বলে মুসলমান হতে হবে, যেটা ন্যাশনালিস্ট, যেখানে ন্যাশনালিস্ট মুসলিমস। ন্যাশনালিস্ট, ন্যাশনালিস্ট শব্দটা আমি মানে আমি ইউজ করতে চাইছিলাম না অন আ গ্রাউন্ড, হুম, কারণ হুম, আমাদের কনসেপ্ট অফ নেশন ইজ ভেরি ডিফারেন্ট দ্যান ওয়েস্টার্ন কনসেপ্ট। হুম, 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 হ্যাঁ, তো হুম, সেই হুম, জন্য আমি করতে চাইছিলাম না। কিন্তু হিন্দুত্বটা তো একটা সিভিলাইজেশনাল কনোটেশন। হুম, এই হুম, সিভিলাইজেশনাল ব্যাপারটার সাথে যারা একমত, হ্যাঁ, আজকে হুম, ওএসি নিজেই এটা নিয়ে অনেক জায়গায় আমি শুনেছি সে বলা শুরু করেছে। হুম, হ্যাঁ, হুম, হোয়াট এভার হুম, মে বি দ্য রিজন বিহাইন্ড ইট, ওএসি নিজেই বলা শুরু করেছে যে আমরা আমরা क्या हिंदू नहीं हूँ, हिंदुत्व नहीं हूँ तो क्या हुआ। হ্যাঁ, হুম, তো
তো এইটা যদি অন্য যে মুসলমান সেটাকে মন থেকে মানবে এবং বলবে, তাকে আমার গ্রহণ করতে অসুবিধা নেই। কিন্তু সে যদি এখানে থেকে একটা ষড়যন্ত্রের অংশ হয়ে সরকারি সুযোগ সুবিধা নেয়, একটা ভোটার কার্ড, একটা আধার কার্ড বানিয়ে দেয় আমাদের কারেন্ট ডিসপেন্সেশন, তো তাকে আমি কি করে মানে অ্যালাউ করতে পারি? এবং তারা তো ডেমোগ্রাফিক চেঞ্জ, তিনটে ডিস্ট্রিক্টে আমরা অলরেডি 30% হিন্দু, হ্যাঁ, মালদা, জলপাইগুড়ি, কুচবিহার, এতে তো তিনটেতে আমরা অলরেডি মাইনরিটি। মুর্শিদাবাদ স্যার, আমরা তো অলরেডি, মুর্শিদাবাদ। হ্যাঁ, অলরেডি আমরা মাইনরিটি। বাকি আরো 8টা স্টেট আছে যেখানে উই আর 50-50, হুম, হুম, যেটা নিয়ে কথা হয় না, হ্যাঁ। আরো 8টা স্টেটে আমরা, ডিস্ট্রিক্টে আমরা 50-50। এই টিলটা যে কোনো সময় হয়ে যাবে। তাহলে তোমার যখনই এই 8 আর 3 11 হয়ে গেল, ইট ইজ অলমোস্ট 50% মুসলিম পপুলেশন ইন দ্য স্টেট। হুম, 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 তো এইটা হতে বেশি দেরি নেই। এবং এটা জম্মু কাশ্মীরে অনেক পুরনো, ধরো মুসলিম মুসলিম প্রেজেন্স কাশ্মীরে অনেক পুরনো, রাজা হিন্দু ছিল, হ্যাঁ। হুম, তো ওখানে অনেক অনেক এবং পণ্ডিতদের যে অত্যাচার করা হয়েছিল, এখানকারদের এখানে সেম হবে। কারণ তাদের ওই দারুলে কি বলে ওটাকে, দারুলে দারুল ইসলাম হারাম। আর দারুল হারাম, না, দারুল হারাম। দারুলে হারাম আর তোমার ওই গজওয়াই হিন্দ, হ্যাঁ। হুম, তো এগুলো অ্যাক্টিভেট হবে না। তো সেখানে যদি এখনো আমাদের বাঙালি হিন্দু, মানে হিন্দু বলতে টোটাল কমপ্লিট হিন্দু, নট হিন্দুত্ব হুম, বা হিন্দু, হুম, হ্যাঁ, তারা যদি না জাগে, তারা যদি এই থ্রেটটা না অনুভব করে নিজে থেকে, তাহলে তো মানে সাময়িক বিপদ। কারণ এদেরকে না এই থ্রেট থেকে সরিয়ে রেখেছে এই 1,500-এর ভাতা, হ্যাঁ, এইখানে ওই ভাতা, ওখানে ওই করে পুরো অ্যাকচুয়াল প্রবলেমটা থেকে সরিয়ে রেখেছে। আজকে ধরো একটা সিম্পল জিনিস, আজকে তো ভোট অ্যানাউন্স হয়ে গেছে, মানে অ্যানাউন্স হয়ে যায়নি, আমি বলছি যে ভোট তো এসে গেছে বাংলায়, মুখ্যমন্ত্রী হ্যাঁ, জানেন, হ্যাঁ, হুম, হুম, যেখানে আমাদের বিজেপির শীর্ষ নেতারা বাংলার বিভিন্ন জায়গায় চষে ফেলছে, এসে ক্যাম্পেইন করছে, লোকেদের সাথে মিশছে, মানে তার কার্যকর্তাদের সাথে স্ট্র্যাটেজি করছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে ধর্ণা সভা করছে। দুটো কারণ হতে পারে। তার মানে শি ইজ নট ইন্টারেস্টেড ইন ক্যাম্পেইন এনিমোর, যেও জানে আমি ওটা হয়ে যাবে। আর দ্বিতীয়, শি ইজ অলরেডি শিওর যে আমাকে এই কোনোভাবে একটা ওই সিম্প্যাথেটিক একটা ইভেন্ট তৈরি করতে হবে, যেটা দিয়ে আমি বাকিটাকে বের করতে পারবো। তো এই যে তারা ক্যাম্পেইন না করাটা, তুমি কিন্তু ক্যাম্পেইন দেখবে না সেরকম ভাবে, তৃণমূলের ক্যাম্পেইন আমি দেখছি না। যেটা হচ্ছে, না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই সেবা কেন্দ্র খুলেছে সব জায়গায়, হ্যাঁ, হ্যাঁ, সেটা হ্যাঁ, মানে ইটসেলফ আ ভেরি ব্যাড কমেন্ট্রি যে আমাদের বাংলার স্বাস্থ্য ব্যবস্থা নেই। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন একজন একজন নট আ পার্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ইজ নট আ পার্ট অফ হুম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সে নিজের ওপর দায়িত্ব নিয়ে নিল পার্টির তরফ থেকে সব হুম, জায়গায় ক্যাম্প করে হুম, ফ্রিতে হেলথ কেয়ার দেওয়া। ইট ইজ নট হিজ হুম, জব, হ্যাঁ, ইট ইজ না, দ্য জব অফ দ্য হেলথ মিনিস্টার, হু ইজ মমতা হুম, বন্দ্যোপাধ্যায় হারসেলফ। তো ইটস আ মানে এটা ওই রাহুল গান্ধীর আচ্ছা, হ্যাঁ, একটা ইয়ে মেমো ছিল, মেমো একটা বিল, হ্যাঁ, মেমো, বিল 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 হ্যাঁ, হ্যাঁ, sorry, বিল ওই বিল ছেড়ে ছিঁড়ে দিয়েছে। ফেলার মতন কাজ করছে না। তুমি তাহলে মানে সরকারি মেশিনারিটাকে ইউজ করো। তুমি যদি সত্যি ডেলিভার করতে চাও সরকারি হাসপাতালগুলোতে, সেই কাজগুলো করো। সেটা করছে না, ও বাইপাস করে যাচ্ছে টোটাল সিস্টেমটাকে, গিয়ে পার্টির একটা করছে, which is again a bad representation of the health system that we have to do. তো বুঝলাম। তো এবার যেটা আমরা মানে আমাদের একটু প্রসঙ্গে আসি, যেটা হচ্ছে যে রাজনৈতিক এতক্ষণ প্রসঙ্গে যে ছিলাম না। কর্মকর্মী, না প্রসঙ্গে আছে সেটা মানে এখন ডাইরেক্টলি আসছে, অনেক আচ্ছা, আচ্ছা। অনেক কিছু নিয়ে ব্যাপার। হ্যাঁ, সেটা হচ্ছে যে
আপনি যেন বলেন যে ভোট প্রায় চলে এসেছে, শুধু ইলেকশন কমিশন ডেটটা হয়তো অ্যানাউন্স করবে এবং কত ধাপে ভোটটা হবে। এছাড়া কিন্তু একটা রাজনৈতিক মহল তৈরি হয়ে আছে, যেখানে টিএমসি সেভাবে হয়তো করছে না প্রচার, যেটা আপনি বললেন যে টিএমসি কিন্তু ধর্ণা দিচ্ছে। যে রাজনৈতিক প্রচার যেটা আমরা দেখি যখন ভোটের আগে হয়, হুম। সেটা কিন্তু হচ্ছে না টিএমসি তরফ থেকে। কিন্তু আমরা দেখছি যে বিজেপির তরফ থেকে একটা পরিবর্তন যাত্রা শুরু হয়েছে, যেখানে বিভিন্ন মানে বিজেপির থেকে আপনার কেন্দ্রীয় এবং রাজ্যের যারা নেতা রয়েছে তারা কিন্তু পুরো পশ্চিমবঙ্গ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, একদম। তো এবং সে আর যেটা দেখিয়েও দিই, তাহলে অ্যাকচুয়ালি এটা সুবিধা হবে। আমার মনে হচ্ছে যে সেটা দেখানোটা 5,000 একটুখানি ভালো। কিলোমিটারের যাত্রা। হ্যাঁ, তো এই নিয়ে একটা ভিডিও আছে, তো আমি সেটা হচ্ছে ভিডিওটা দেখিয়ে দিলে তাহলে একটু সুবিধা হবে। এটা আমি ওটা বার করছি ভিডিওটা, তার আগে আমি দেখিয়ে দিই হচ্ছে আপনার আহ, আজকে যেটা সভা হয়েছিল, মানে আজকে যেটা প্রযোজন সভা হয়েছিল, সেখানে আপনিও ছিলেন একজন কর্মী হিসেবে। তো এইটা হচ্ছে আজকে আজকে উত্তরপাড়া একটা মানে একটা সভা হয়েছিল বিজেপি তরফ থেকে। তো সেখানে আপনি অংশগ্রহণ করেছিলেন। তো যদি বলেন এটা নিয়ে যে কেমন লোক এসেছিল, মানুষরা কেমন রেসপন্স দিচ্ছে, তারা কি চায়। আহ, এই যে এতক্ষণ যা যা বললাম তারা সবটাই চায়। হুম। হুম। আচ্ছা। আমাদের 15 বছর আগে এই একই ডিমান্ড ছিল সিপিএম এর কাছে, হুম। মানুষের। তো হুম। তখন যে পরিবর্তনের আশ্বাস দেওয়া হয়েছিল তার জায়গায় একটা পরিহাস হয়েছে। আমরা আজকে হুম। 15 বছর পরে বুঝতে পারলাম যে যে টোটাল একটা আহ, যত যেখানে ছিলাম তার থেকে অ্যাটলিস্ট 10x খারাপ জায়গায় আমরা অলরেডি চলে গেছি এই 15 বছর। হুম। হ্যাঁ। এবং এবং তাতে কি হয়েছে না, বাঙালির যে কনফিডেন্স, যে মেরুদণ্ড, সেটা উইক হয়ে গেছে। আমরা কিন্তু এত এরকম সাবমিসিভ জাতি নয়। আমরা জেগে ওঠার জাতি। আমাদের এখান থেকে যত স্বাধীনতা সংগ্রামী বলো বা সব সময় এখান থেকে বাংলা থেকে গেছে, কিন্তু আমাদের কনফিডেন্সটা একদম তলানিতে চলে এসছে। এটা কারণ আমরা দেখেছি এই সিস্টেমটা এত পাওয়ারফুল। আজকে যে আমি কথা বলে তোমার সাথে পডকাস্ট থেকে বেরোবো, কোনো গ্যারেন্টি নেই যে কেউ এসে আমার 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 কাছে একটা ফোন আসবে না যে দেখে নেবো দাদা। হ্যাঁ, এই ফোনটা যে আসবে না এর কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে? আর যখন আমি দেখে নেবো দাদাটা শুনে আমি থানায় যাব, সে বলে তাদের কোনো, সে একটা এফআইআর পর্যন্ত দেবে, সে একটা জেনারেল ডায়েরি পর্যন্ত করবে। তো মানুষের আস্থাটা তো সবচেয়ে জায়গা হচ্ছে কি আমাদের থানা, পুলিশ। হ্যাঁ, এই যে মেশিনারিটা, জাস্টিস মেশিনারিটা, সেটা যদি কম্প্রোমাইজড হয়ে যায়, যে ফোন না এলে ডায়েরি নেয়, তো হ্যাঁ, তো সেইগুলোকে তো মানুষের তো একটা পরিবর্তন, সেটার তো একটা পরিবর্তন লাগবে। পরিবর্তন যাত্রাটা অত্যন্ত রাইট টাইমে এবং রাইট ফোকাস নিয়ে, এবং সারা ভারতবর্ষ জুড়ে টপ লিডার্সদের এনগেজ করে, আমাদের রাজ্যের টপ লিডারশিপকে এনগেজ করে এই যাত্রাটা হচ্ছে। এই যাত্রাতে দুটো জিনিস হচ্ছে। এক হচ্ছে অনেক কর্মী যারা আহ, যারা অতটা এনগেজ ছিল না এতদিন, তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে পড়েছে। কেন, তাদের মধ্যে একটা আশার আলো জেগেছে যে মোদিজির কথা, অমিত শাহজির কথা এবং সবাই, শ্রমিকদা, ওনাদের কথা, যে এবার একটা এসপার ওসপার না হলে এত এফার্ট, এত এটা কিন্তু দিত না। আগের বার যেটা ছিল যে মোদিজি একাই মানে প্রচুর সভা করেছে, এবং তাতে একটা যেটা মানে যেটা হয়, মানে মানে বিজেপির যে একটা দুটো দুটো জায়গায় ওরা আমাদেরকে কর্নার করার চেষ্টা করে। যে মানে ওরা বলতে তৃণমূল, যে বিজেপি বহিরাগতদের পার্টি। এখানে বাঙালি বলে, বাঙালি অ্যাকচুয়ালি বাঙালি মিডল ক্লাস ইন্টেলেকচুয়াল, হ্যাঁ, যারা মানে সেই বাংলার ঐতিহ্যটাকে বহন করে, তারা এর সাথে যুক্ত নয়।
আজকে পরিবর্তন যাত্রার তুমি যদি ছবি দেখো, সেখানে প্রতিটা অ্যাভারেজ বাঙালি তার সাথে যুক্ত। হুম, এই ফ্রেমেও তুমি দেখতে পাবে যারা আছে। হুম হুম হ্যাঁ, এটা সবাই আমরা ঘরোয়া, মানে নর্মাল চাকরিজীবী বা অন্যান্য পেশার সাথে যুক্ত সেই মিডল ক্লাস বাঙালি হিন্দু যারা যারা পরিবর্তনটা চাইছে। হ্যাঁ, এরা অনেকে এখানে বিজেপি ওয়ার্কারও আছে এবং সাধারণ লোকও আছে, অন্যান্য ছবিতেও দেখতে হুম পাই। এবং আমার সৌভাগ্যক্রমে যেহেতু আমি ওখানে ছিলাম, আমি মানে প্রতিটা বাড়ি থেকে লোক বেরিয়ে আসছে, রাস্তার প্রতিটা মোড়ে, হ্যাঁ, প্রচুর প্রচুর ভিড়। হ্যাঁ, সাধারণ লোকের ভিড়। মনে রাখতে হবে আজকে শনিবার, প্রচুর লোকের আজকে অফিস কাচারি আছে আমাদের। এটা প্রায় 10টা 11টা নাগাদ বেরিয়েছিল, যাত্রাটা শুরু হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমরা যখন যেখানে যেখানে দিয়ে পাস করেছি সব জায়গায় লোকেরা দাঁড়িয়ে ওয়েভ করেছে যাত্রাটাকে। কি হয়, মোদিজি বা অমিত শাহজি বা সুমিতদা বা রাহুলদা, এরা এরা যখন থাকে তাদেরকে রাস্তায় লোক দাঁড়িয়ে হাত নাড়বে, এটা খুব সাধারণ স্বাভাবিক ব্যাপার। কিন্তু যখন মানে কিছু বিজেপি কর্মী হেঁটে যাচ্ছে বা এতে থাকছে, রাজ্য নেতৃত্ব থাকছে, সরি, হ্যাঁ, রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব থাকছে, তাদের জন্য দাঁড়িয়ে থেকে ওয়েভ করা ইজ ইটসেলফ আ সাইন যে এটা কিন্তু এখন মাস মুভমেন্টে পরিণত হয়েছে। এটা এটা বিজেপির পরিবর্তন যাত্রা হিসেবে দেখলে এটা ভুল দেখা হবে। আজকের, মানে আমি অন গ্রাউন্ডে থেকে বলছি, এটা বাংলার পরিবর্তন যাত্রা হিসেবে দেখা উচিত। হুম, এবং এটার কালমিনেশনটা হবে মোদিজির ব্রিগেড যাত্রা, ব্রিগেড সম্মেলন। তো এইখানে দাঁড়িয়ে আম, এই পরিবর্তন যাত্রাটা একটা টোটাল অ্যাওয়ারনেস বিল্ডিং বা কনসিয়াসনেস রেজার হিসেবে কাজ করছে। একটা মোমেন্টাম আমাদের কর্মীদের মধ্যে তৈরি করেছে। এবং এই মোমেন্টামটা তৈরি করাতে কি হয়েছে, যারা নন বিজেপি ভোটার তারাও কিন্তু সাহস পাচ্ছে যে আর ভোটটা সিপিএম কে দিয়ে নষ্ট করব না। এবার ভোট খুব ক্লিয়ারলি দুটো কাজেতে হয়, যে কে আমার প্রার্থী, আর কাকে দিলে ভোটটা নষ্ট হবে। প্রার্থীর ক্রেডেনশিয়ালটা খুব ইম্পর্টেন্ট, আর যে সত্যিকারের সরকারটা বদলাতে পারবে তাকে। তো এই দুটো দুটো ইস্যুতে ভোট হবে, বুঝেছো? এটা তো বিধানসভা ভোট, এটা তো আর হুম হুম এমপি ইলেকশন নয়। তো এখানে কে ক্যান্ডিডেট, কার স্বচ্ছ ভাবমূর্তি, কে এই দুর্নীতির সাথে জড়িত নয়, কার কোনো টেন্টেড ব্যাকগ্রাউন্ড নেই, কার কোনো পুলিশ কেস নেই, কার যে শিক্ষিত, যে মানুষের সাথে থাকে এবং লোকাল, সান অফ দ্য সয়েল, এইগুলো ডিটারমাইন করে। কারণ তৃণমূলের আমলে তারা দেখে নিয়েছে যে যারা, মানে উত্তরপাড়াতেই কাঞ্চন মল্লিক, যিনি সিনেমা আর্টিস্ট, ওনাকে দেওয়া হয়েছিল, খুঁজে পায়নি লোকজন। তো এরকম যেখানে যেখানেই আর শিল্পী বলো বলো বা কোনো সেলিব্রিটি বলো, সেলিব্রিটিতে ভরসা আর নেই, সেলিব্রিটিতে কোনো ভরসা নেই। কারণ তারা অ্যাকচুয়াল ক্যান্ডিডেট যেটা করতে চায়, যেটা সিপিএম আমলে ছিল। আমাদের যারা সিপিএম এর মানে এমপি এমএলএ হতো, তারা কিন্তু একদম মানে মিডল ক্লাস শিক্ষিত ভদ্রলোকেরা হতো। তারপরে গিয়ে ওদের পার্টি পলিসির জন্য আর পলিট ব্যুরো আর এই করে করতে 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 কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে পারতো না, সেটা আলাদা কথা। কিন্তু মানুষের স্বচ্ছ ভাবমূর্তিটা ছিল, বারিং ফিউ। তো বিজেপিরও এইবার, বিজেপি বলো বা যে কোনো মানে এরিকা হোক, যে মানুষ ভোট দেবে ওই স্বচ্ছ ভাবমূর্তি, যে আমার পাশে থাকবে, যার বাড়িতে ফোন করে যেতে পারবো, দাদা আসছি। হ্যাঁ, এইটা এইটা এক নম্বর। আর দ্বিতীয়, যে চেঞ্জটা আনতে পারবে একটা স্টেটে, গভর্নমেন্টের চেঞ্জটা আনতে পারবে, সেখানে সিপিএম ইজ নট দ্য অল্টারনেটিভ, বিজেপি ইজ দ্য অনলি অল্টারনেটিভ। হ্যাঁ, তো আগের বার শূন্য ছিল, আশা করা যাচ্ছে এবার তারা মহাশূন্যে যাবে। তো তো আমরা সেই আশাতেই থাকবো।
আচ্ছা, এখানে একটা কথা, মানে যেহেতু আমরা রাজনৈতিক বিশ্লেষণ করছি, সেখানে যেটা হচ্ছে যে মানে এই যে বলা হয় যে বিজেপি সেটিং করেছে উইথ টিএমসি, সেটিং তত্ত্ব, যেটা অনেকদিন ধরেই চলছে ব্যাপারটা, জানি না কেন হুম, চলে। তো এই যে আপনি যেটা বললেন যে অ্যাকচুয়ালি সেটিং তো হয়েছে সিপিএম এর সাথে টিএমসি, যেটা আমরা দেখেওছি 2021-এ যখন বলেছিল, যেমন সিপিএম বলেছে যে নো ভোট টু বিজেপি, এবং হুম, সেখানে খুব একটা ভালো ফল হয়নি বিজেপির। হুম। তো আহ, এই যে সেট মানে সিপিএম যে সেটিং করেছে টিএমসি, এই তত্ত্বটা কতটা সত্যি, এবং বিজেপি এবং টিএমসি সেটিং এই কতটা সত্যি, আপনার কি মতামত এই নিয়ে? আচ্ছা, তুমি এই কথাটা আমাকে অন্য জায়গায় উত্তর দিতে হয়, কিন্তু তুমি হুম, যদি এটার আম, গভীরে যাও, দেখবে দিস ইজ আ ক্যাম্পেইন স্ট্র্যাটেজি, অ্যান্ড দিস ইজ আ হুম, ক্যাম্পেইন স্ট্র্যাটেজি অফ সিপিএম। হুম, সিপিএম এইটাকে যদি করে, তাহলে কি হবে, যে ভোট, যারা তৃণমূলের ভোটারকে প্রোটেক্ট করা হলো, আর বিজেপির হুম, যারা কনফিউজড স্টেটে আছে বা ফ্লোটিং নন কমিটাল ভোটার্স, তারা আর হুম, হুম, বিজেপিকে ভোটটা দেবে। সেটিং হয়ে গেছে। হুম, হুম। তো কিন্তু সেটিং যদি হতো, তাহলে প্রতি এতবার কি মমতাকে সুপ্রিম কোর্ট যেতে হতো? হ্যাঁ, তাহলে তো ওরা আগেই সেটিং করে মানে জিনিসটাকে করে দিতে পারে। আজকে একটা লিগ্যাল প্রসেসে ডিলে হচ্ছে, ধরো হুম। কোল স্ক্যাম ইনভেস্টিগেশন বলো বা অন্যান্য এতে ডিলে হচ্ছে, হওয়া উচিত না, বাট হচ্ছে, বিকজ দের ইজ আ লট অফ প্রেশার অন ইন্ডিয়ান জুডিশিয়ারি। সেখানে বাংলাকে আলাদা করে ট্রিটমেন্ট দিয়ে যাতে সেটিং না বলে, সেটা তো আমরা চিফ জাস্টিসকে বলতে পারবে না কেউ। তো এইটা হচ্ছে নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন ও সিপিএম চালিয়েছে। কেন চালিয়েছে? তাহলে তো ও বলতে পারতো নো ভোট টু বিজেপি অ্যান্ড তৃণমূল, তাহলে বুঝলাম ঠিক আছে, দ্যাট দ্যাট মেক সেন্স, যে আমাদের ভোট দাও, ওদের দিও না। ও শুধু সিঙ্গেল আউট করে দিল বিজেপিকে, এবং সিঙ্গেল আউট করে দেওয়ার ফলে আমাদের সেটার মানে ইট ওয়াজ সাকসেসফুল ক্যাম্পেইন ফ্রম দেয়ার পয়েন্ট অফ ভিউ, আই মাস্ট অ্যাডমিট। আর সেটিং বলে কিছু হয় না, এটা না একটা সেটিং বলে হয় না বলা, মানে আমি ওই সেন্সে বলতে চাইছি না, মানে এই কেসে সেটিং হলে অনেক কিছু আগেই সেটেল হয়ে যেত, তাহলে আর আইপ্যাকের ফাইল নিয়ে তাকে পালাতে হতো না। হ্যাঁ, আহ, তাকে তার নামে এখন মারাত্মক মারাত্মক ধারায় কেস চলছে, তো এখন চলছে। এখন পলিটিক্যাল মানে আমাদের জুডিশিয়ারি যতদিনে সেটা নিষ্পত্তি করবে করবে, তবে obviously it is not desirable as a citizen, as a common man, it is not desirable. আমি চাই না অনুব্রত মণ্ডল আবার তিহার থেকে ছাড়া পেয়ে বাড়ি এখানে এসে ভোটের সময় তার নিজের ক্ষমতা দেখিয়ে সে আবার আহ, আহ, মানুষের উপর অত্যাচার করবে। তো এগুলো যে হচ্ছে, বাট আমাদের মেনে নিতেই হবে, কিছু করার নেই। ইন্দিরা গান্ধীকেও ছেড়ে দিতে হয়েছিল সবকিছু জানা সত্ত্বেও। আহ, বুঝলাম। এবার আপনি যেটা বললেন যে বিজেপি রাজনৈতিক দল হিসেবে যে শুরু করেছে তাদের কাজকর্ম, রাজনৈতিক কাজকর্ম, সেখানে রয়েছে যে 5,000 কিলোমিটারে তারা একটা পরিবর্তন যাত্রা শুরু করেছে। তো আহ, এই যে আহ, মানে কানেকশন স্থাপন করা মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে, জনসংযোগ। আহ, এই, হ্যাঁ, যান সংযোগের সাথে। তো এইটা কেন, এবং এটার কেমন মানে আপনারা রেসপন্স পেয়েছেন, রেসপন্স, সেটা কি জানা দরকার। সেই জন্যই এই ব্যাপারটা করা, যে এটা আমরা মাল্টিপল এপিসোডস করবো, যেখানে আমরা যেমন আহ, বিভিন্ন জায়গা থেকে যখন আমাদের যাবেন প্রতিনিধি, তারা কিছু কিছু ভিডিও, ছবি টবি নিয়ে আসবে, যাতে জানা যায় যে পলিটিক্যালি বাংলার মানুষ কীভাবে রেসপন্ড করছে, সেটা টিএমসির হোক বা বিজেপির হোক, যারাই এই কাজকর্মগুলো করছে। তা আপনার আপনার মতে, আপনি যেহেতু একটা রাজনৈতিক কর্মী, তা আপনার কেমন মনে হচ্ছে যে কেমন রেসপন্ড করছে বাংলার মানুষ বিজেপির এই পরিবর্তন যাত্রাকে নিয়ে? তো পুরো প্রায় 5,000 কিলোমিটার ধরে ধরে যাত্রা শুরু হবে, এবং সেটা সন্দেশখালি হয়ে দেখা যাচ্ছে আপনার মথুরাপুর হয়ে পুরো পশ্চিমবঙ্গে কিন্তু আমতা আছে,
তো দেখছি যে পুরো পশ্চিমবঙ্গে প্রায় 1 কোটির বেশি মানুষ এখানে থাকবেন। এবং তো এই যে পরিকল্পনাটা এটা পুরো করার পেছনে আহ, হিসেবে কি পরিকল্পনা আছে, এবং এই দিয়ে বিজেপি নিজের রাজনৈতিক শক্তিকে আরো আরো ভালো করে তৈরি করতে পারবে, এবং এর কি কোনো মানে যে পরিণামটা হবে, তো যখন ভোটটা হবে, তাতে এটা কত ইম্পর্টেন্ট রোল প্লে করছে যে এই জনসংযোগ তৈরি করা 5,000 কিলোমিটার যাত্রা করে। দেখো, আমরা লাস্ট ইলেকশনে আমাদের ভোট শেয়ার মার্জিন ছিল থার্টি 8%, এইট 38 সামথিং, 38, 38, 39। 44, 38, 43 এরকম ছিল, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো 38 মানে ওই 7%, 8%-এর ডিফারেন্স ছিল। হুম, 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 আজকে এসআইআর হওয়াতে হুম, অলরেডি 65 আউট। হ্যাঁ, হুম, হুম, আর বাকি যা আছে ধরো 70, 80 lakhs, 90 lakhs বাদ, হুম, ঠিক আছে? হুম, আমরা মার্জিন ওখানে অলরেডি পেয়ে গেছি। হুম, ইটস আ ডান ডিল ইন দ্যাট সেন্স, হুম, হুম, যে হুম, ওদের যত মৃত ভুয়ো ভোটার ছিল তারা হুম, রোল থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই আমাদের একটা ক্লিন ইলেকটোরাল সিস্টেমে আমরা কিন্তু ওই ভোট পার্সেন্টেজ ডিফারেন্সটা অলরেডি মিট করে ফেলেছি। হুম, এবার নেক্সট ওয়েভটা হচ্ছে, হুম, যে এবং লাস্ট 5 বছরে সিপিএম এমন কোনো কিছু করতে পারেনি, পলিটিক্যাল মুভমেন্ট, হুম, যেটাতে মানুষের আস্থা আবার তারা ফিরে পেতে পারে। তো তাদের ভোট শেয়ার ভোটে কিছু লয়ালিস্ট থাকবে পুরোনো দিনের। আজকে যখন এখানকার যিনি প্রার্থী নমিনেটেড হয়েছেন বা অলিখিতভাবে আমরা যাকে দেখতে পাচ্ছি, সে যখন জনসংযোগে বেরোচ্ছে তার পিছনে 4 জন আহ, যথেষ্ট বয়স্ক ভদ্রলোক, আহ, একটা দুটো হয়তো বাইক, হ্যাঁ, আহ, এই বেসিক্যালি মানে জোনা 5-7। হুম, হুম, তো ওনাদের সাপোর্ট বেসটা মানে বেসিক্যালি টোটালি ইরোড হয়ে গেছে। আর নতুন জেনারেশনকে যোগদান করানোর জন্য অনেক চেষ্টা তারা করেছে, হ্যাঁ, অনেক নতুন মুখকে আনারও তারা চেষ্টা করেছে, কিন্তু পিপল আর নট বাইং দ্যাট এনিমোর। তাদের যে আইডিওলজি, হ্যাঁ, উইচ ইজ আ গ্লোবালি ফেল্ড কনসেপ্ট, গ্লোবালি ফেল্ড কনসেপ্ট। আর এই চায়না তো নামেই কমিউনিস্ট, চায়নাতে তো কমিউনিস্ট ব্যাপারই নেই, তাই না? সো লোকে ডিপ্রাইভ করার জন্য ইয়েস দে আর কমিউনিস্ট, যেখানে মুসলিমদের এতে রাখে, কারাগারে উইগার রাখে। উইগার 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 হ্যাঁ, তো সেই সব যদি করতে হয়, ইয়েস দে আর কমিউনিস্ট, আই এগ্রি। হ্যাঁ, ঠিক আছে। বাট কমিউনিজমের ইকুয়ালিটি, এগুলো তো কোনোটাই ফলো করে না, লিবারালিজম কোনোটাই করে না। তোমার এতেই আগে মনে হয় বলেছিলাম যে হিন্দু না হলে লিবারেল হওয়া যায় না, তো একদম। বা সেকুলারও হওয়া যায় না সেই ক্ষেত্রে। তো তাদের লেফটিস্ট অ্যাজ অ্যান আইডিওলজি ইজ নট কাটিং অ্যান আই উইথ এনি নিউ জেনারেশন। তো এবং সেটা সব জায়গায়, কারণ মানে এটাতে আমার তোমার না, এটা আমেরিকার পেনিট্রেশন এমন হয়ে গেছে কনজিউমারিজমের দিকে, হ্যাঁ, যে ওদের ওই সেন্ট্রাল পলিট ব্যুরো ডিসিশন নেবে, তারপরে কাজ হবে। এখানে তো ট্রাম্প মডেল চলছে, ও তো একটা এক্সিকিউটিভ অর্ডারে একটা দেশ নিয়ে নিচ্ছে সে, which is again very bad, মানে হুম, ইভেন ওয়ার্স অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো সিপিএম এর যে পলিটিক্যাল বেস নেই, হ্যাঁ, মানে হুম। কর্মী বেসটা নেই, না, তাদের কিন্তু একটা ব্যাপার আইডিওলজি আছে, নেই। সিপিএম পলিট ব্যুরো কিন্তু প্রত্যেক বছরে আইফোন ম্যাক্সের সবচেয়ে ভালো মডেলটা নিয়ে তারা কিন্তু ঘুরে বেড়ায়। আমেরিকাকে গালাগালি দেয়, কিন্তু আইফোনের লেটেস্ট মডেল কিন্তু পলিট ব্যুরো সবার কাছে থাকে। তো এটা একটা ব্যাপার আছে। আমার মনে পড়ে গেল তো, এই সুভাষ চক্রবর্তীর হাতে অনেকগুলো মাদুলি ছিল, তাকে তখন প্রশ্ন করা হয়েছিল যে আরে আপনি বামপন্থী হয়ে মাদুলি পড়ছেন কেন? হ্যাঁ, তো সেটা নিয়ে ওনাকে খুব সমালোচিত হতে হয়েছিল। এবং প্রায় বহু সিপিএম এরই নেতারা আছে যারা নিয়মিত তারাপীঠে দর্শনে যান, হ্যাঁ, হুম, বা
সেলিম সাহেবও ইফতার পার্টি করেছেন আগের দিন দেখলাম। তো হুম হুম তো যাই হোক, তো তাদের ওইসবে চলবে না। আর মমতা এই মুসলিম তোষণটাকে এত এক্সট্রিম জায়গায় নিয়ে চলে গেছে যে আর হিন্দুরা ট্রাস্ট করে না। একটা অ্যাভারেজ হিন্দু তাকে ট্রাস্ট করতে পারছে না, এত এক্সট্রিম লেভেলে তোষণটা নিয়ে চলে গেছে। আজকে মাদ্রাসার ইমামদের ভাতা কেন? তাহলে আমাদের মন্দিরের পণ্ডিত পুরোহিতরা কি দোষ করলো? তাদের এই ভাতা। আমাদের ক্লাবের ছেলেদের দরকার বলে দুর্গাপুজোর ভাতা। মানে যেটাতে যেটা আনন্দ ছিল, ধরো আমরা যখন ছোটবেলায় পুজো করতাম, চাঁদা তুলতাম, এই করতাম, বাড়ি বাড়ি যেতাম, সেটাও তো এক ধরনের জনসংযোগ। চাঁদার হ্যাঁ বই নিয়ে নিশ্চয়ই। গেলে, হ্যাঁ ধরো হুম, আমরা সরস্বতী পুজোর চাঁদা তুলতে গেলে প্রথম কথাটাই যাই বলতো, সরস্বতীর বানানটা লিখে দেখাও তো। হ্যাঁ, তারপর চাঁদা দেবো। হ্যাঁ হ্যাঁ। হুম, হুম, তো হুম, যাই হোক, তো এখন তো সেসব গুলো চলে গেছে। এখন ও 1.5 লাখ হুম। টাকা দিচ্ছে, তার মধ্যেই ক্লাব কিছু টাকা মদের জন্য সরিয়ে রেখে বাকিটা দিয়ে পুজোটা হয়ে যাচ্ছে। তো আর এখন তো আর কোনো আহ, পাড়ার পুজো বলে আর কিছু নেই, এখন তো এই দাদার পুজো নয় ওই দাদার পুজো, এটাই তো কালচার হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ মানে রাজনৈতিকরণটা হয়েছে সেটা কিন্তু অনেক অনেক পুরো দিন ধরেই হয়েছে সেটা হয়তো। হ্যাঁ মানে এটা কিন্তু মানে আমার যতদূর মনে হচ্ছে যে টিএমসির আগেও কিন্তু মানে বড় বড় পুজো হতো যে এই পলিটিশিয়ান এই পুজো করে, সেটা কিন্তু দেখো মানে দু ছিল তিনটে সুভাষ। পুজো তখন, না সুভাষ না, তখন সুব্রত দার হুম একডালিয়ার পুজোটা ছিল। হুম হুম, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আর আমাদের নর্থে ছিল আহ, সৌমেন মিত্রর পুজো একটা ছিল। হ্যাঁ হুম হুম হুম। এরকম দু চারটে ছিল। হ্যাঁ, ভবানীপুরে ভবানীর যে পুজো পুজো সেটাও এটা মানে রাজনৈতিক হ্যাঁ, দলের সাথে ছিল, ওটা ভবানীপুরের পুজো ছিল, কারণ আমি হ্যাঁ। ওখানে মানে বড় হয়েছি ভবানীপুরে। এখন তো মানে আমাদের পাড়ার পুজোগুলো এই দাদার পুজো ওই দাদার পুজো, আবার দাদাটা আবার প্রমোটার। হ্যাঁ, এই এরা এই চলছে না। তো এনিওয়ে ছাড়ো, আর মানে আনএন্ডিং হয়ে যাবে এই কথা বলতে গেলে। তবে তোমার হ্যাঁ প্রশ্নের উত্তরটা হচ্ছে যে পিপল আর নট বাইং সিপিএম। তো হুম একটা দোকানে গিয়ে কিনতে হয় তো, তৃণমূলকে কিনেছে, কিনে দেখছে পচা বেরিয়েছে। হ্যাঁ, এবার হাত বাড়াচ্ছে হ্যাঁ সিপিএম এর দিকে, দেখছে তো শেলফেই নেই, মানে দোকান রাখাই বন্ধ করে দিয়েছে ওই প্রোডাক্ট। তা অল্টারনেটিভ বিজেপি। তো পরিবর্তন তো হবেই, পরিবর্তন ইজ এ গ্যারেন্টি। এখন সেই গ্যারেন্টিটার মাত্রা কত হবে, টাইম উইল টেল। আর তৃণমূলের বি পার্টি, যেটা আমাদের কি বলে, যে বাবরি মসজিদ বানাচ্ছেন, মহান হুম। আত্মা, তো দেখা যাক ওনার কি ইম্প্যাক্ট। আচ্ছা, আজকে শেষ প্রশ্ন করবো সেটা হচ্ছে যে রাজনৈতিক কর্মী হিসেবে এই যে পলিটিক্যাল ভায়োলেন্স যেটা মানে মানে বঙ্গদেশ যেটা বলা হয়, মানে যদি বঙ্গদেশ বলো, এই বঙ্গদেশে পলিটিক্যাল ভায়োলেন্সটা একটা খুব পুরনো জিনিস, মানে এটা 100-150 বছর বা তার আগেও এরকম ছিল একটা। পাল রাজাদের মানে পাল রাজা থেকে কিন্তু এটা শুরু হয়েছে। অনেকে বলেন যে পাল বংশে যেমন ক্ষমতা দখল করেছিল সেরকম সেখান থেকে এটা চালু হয়েছে। তো এই যে পলিটিক্যাল ভায়োলেন্সের কালচারটা, এইটা কতটা ক্ষতি করেছে পশ্চিমবঙ্গের, এবং বিজেপি এজ এ রাজনৈতিক দল এটাকে কি কিছু একটা করতে পারে, মানে অ্যাটলিস্ট কম করা, যাতে যাতে পলিটিক্যাল ভায়োলেন্সটা কম হয়ে যায়। আমার দেখেছি কিন্তু উদাহরণ দিয়ে দিই যে উত্তরপ্রদেশে বিহারে কিন্তু পলিটিক্যাল ভায়োলেন্সটা খুব নর্মাল ছিল লালু জমানায়। হ্যাঁ, কিন্তু আজকে দাঁড়িয়ে কিন্তু আমরা সেই রকম পলিটিক্যাল ভায়োলেন্স ইউপি বিহারেও দেখছি না। কিন্তু পশ্চিমবঙ্গে লাগাতার পলিটিক্যাল ভায়োলেন্সটা বেড়েই চলেছে। মানে প্রত্যেকটা নির্বাচনে 100 জন লোক মারা যায় পলিটিক্যাল ভায়োলেন্স, যেটা কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ব্যাপারটা গেছে। তো বিজেপি কি এখানে একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে, কারণ তারা কিন্তু ভায়োলেন্সে বিশ্বাস করে না ইন জেনারেলি। তো সেক্ষেত্রে কি একটা মানে মানে একটা উৎসাহ আছে যে বিজেপি উইল প্লে আ পজিটিভ রোল ইন কার্বিং পলিটিক্যাল ভায়োলেন্স অ্যাজ নেচার অফ পলিটিক্স? দেখো, দুটো দুটো ফেজে ভায়োলেন্সটা হয়। এক হচ্ছে ইমিডিয়েটলি পোস্ট পোল ভায়োলেন্স হয়। হুম হ্যাঁ, হুম হুম
এইটা। আর তারপরের ভায়োলেন্সটা অনেক ওয়াইড স্প্রেড, সেটা সিস্টেম্যাটিক, যেটা পুলিশ থানা দিয়ে কন্ট্রোল করতে হয়। কিন্তু ইন্টিমিডেশন। হ্যাঁ, ইন্টিমিডেশন। কিন্তু এই যে ইমিডিয়েট পোস্ট পোল ভায়োলেন্স, যে যত কর্মীরা, যে কারণে ধরো বিজেপির কর্মীরা ভীত, হ্যাঁ, হুম যে আজকে আমি ফ্ল্যাগটা হাতে নিয়ে বেরোবো, কালকে যদি আমার বিজেপি পাওয়ারে না আসে তখন কি। এই যে তাদের একটা আতঙ্ক হয়ে গেছে না, এই যে আতঙ্ক সৃষ্টি করাটাই তো মানে তৃণমূলের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। হুম একটা সিনেমা ছিল, আমার মনে নেই নামটা, যে মাস্টারমশাই আপনি কিন্তু কিছুই দেখেননি, মনে আছে তোমার? একটা সিনেমা ছিল, আমার হুম মৃণাল সেন না কার হবে। তো যাই হোক, মাস্টারমশাই আপনি কিন্তু কিছুই দেখেন। একটা মাস্টারমশাই একটা রেপ কেস দেখেছে, তাকে শুধু এটাই হুম বলা হচ্ছে যে মাস্টারমশাই আপনি কিন্তু কিছুই দেখেননি। এরকম আমাদের বাংলার আহ, মানে সাধারণ মানুষকেও সেটাই বলা হচ্ছে, আপনি কিন্তু কিছুই দেখেননি। হুম, আপনার তো ভাতা আছে, আপনি ওটাতে ফোকাস করুন না। আপনাকে এত সুন্দর সব করে দিয়েছি। হ্যাঁ, এই যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলে এটা উম, এখান থেকে শুরু করে ওখান থেকে গিয়ে আমরা এটাও করেছি, আমরা ওটাও করেছি, মানে উনি ম্যাগনিচিউডটা বাড়ান। বা যাই হোক, কামিং ব্যাক টু ইয়ার কোয়েশ্চেন, যে এটা নিয়ে আমি কালকেই একটা ফেসবুকে পোস্ট করেছি, যে এই পোস্ট পোল ভায়োলেন্সের জন্য দুটো জিনিস লাগে। যদি ধরো আমাদের 7 তারিখের মধ্যে নতুন গভর্নমেন্টটা ফর্ম করে, দেন ইটস হুম আ ডিফারেন্ট থিং। ঠিক আছে, যদি না করে তাহলে 355 লাগিয়ে তখন দ্য পাওয়ার রেস্ট উইথ দ্য গভর্নর। তো এখন যাকে গভর্নর করে আনা হয়েছে, আর এন রবি জি, হুম হুম তো হি ইজ দ্য রাইট পার্সন টু এক্সিকিউট অর হুম থ্রটেল দিস পলিটিক্যাল ভায়োলেন্স অ্যাট অ্যাট হিজ উইল। মানে ও চাইলে এটা যে কোনো সময় আটকে দিতে পারে। এবং সেইখানে ধরো যেটা পাঞ্জাবের ক্ষেত্রে করেছিল সিদ্ধার্থ শঙ্কর রায়, এখানে যেহেতু নকশালদের একদম লেফট রাইট অ্যান্ড সেন্টার মেরেছিল, তার রিওয়ার্ড হিসেবে তাকে পাঞ্জাবের গভর্নর করেছিল ইন্দিরা গান্ধী, এবং তার সাথে ছিল কেপিএস গিল, যে অন দ্য গ্রাউন্ড ওটা এক্সিকিউট করেছিল। তো এবার আমাদের বাংলায় আরেকজন ওই সুপার কপের আসার প্রয়োজন আছে, এবং আমার ধারণা খুব শিগগিরই তাকে নামানো হবে। যেই ভোটটা অ্যানাউন্স হবে, ওই কেপিএস গিল স্ট্যাচারের একজন কাউকে আনা হবে, যে এই পোস্টপোল ভায়োলেন্সটাকে আটকাবে। কারণ আমি তুমি যতই আলোচনা করি না কেন, এই রাইট পিপল ইন দ্য রাইট পজিশন যদি না থাকে, হ্যাঁ, তাহলে এটাকে আটকানো যাবে। এক তো ওটা 7ই মের মধ্যে না হলে এমনি একটা ভায়োলেন্সের চান্স আছে, ভোটটা যদি না হয়। এসআইআর এর নাম কাটা যাওয়াতে তো আমার ধারণা ছিল অনেক ভায়োলেন্স হবে, দেখলাম কিছু সেরম হয়নি। আম, তো এর পরের ধাক্কাটা আসছে তোমার ভোটটা হওয়ার সময়টায়, এবং ডিউরিং দ্য ভোট অ্যান্ড পোস্ট ভোট ভোট পরবর্তী। ভোট পরবর্তী সময়। তো সেইখানে এই যে আর এন রবি ইজ আ ভেরি ভেরি এনকারেজিং মুভ in terms of governance and stopping this political violence. এবং আমার ধারণা বিজেপি যেহেতু ভেন্ডেটা পলিটিক্স করে না, হ্যাঁ, আহ, তো সেখানে সেখানে আমাদের যথেষ্ট আস্থা রাখা উচিত, যে এখানে ওই বদলা নয় বদল নয় বদলা নয় বদল চাই, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবং করেননি। হ্যাঁ, তো এবার সেটা হবে। পরিবর্তনের নামে পরিহাস করে চলে গেছিলেন, এবার সত্যি সত্যি পরিবর্তনটা হবে। তো এটুকুই। আর এই পরিবর্তন অনেক। যাত্রাতে মানে ভেরি এনকারেজিং। হ্যাঁ, মানে বহু আমাদের আজকের যে রুটটা ছিল বালি থেকে শুরু হয়েছিল, বালিখাল থেকে, এখান থেকে হয়ে উত্তরপাড়া, কহিন মটর, কন্যগড়, শ্রীরামপুর, রিষড়া, চাপদানি হয়ে ওখানে মিটিং হয়েছিল। অশ্বিনী বৈষ্ণবজি এসেছিলেন। হুম তো হুম প্রত্যেক জায়গায় লোকের মানে গাড়ি মুভ করা যাচ্ছে না, এত এত সাধারণ লোক। ওকে,
অনেক ধন্যবাদ পিনাকিদা, আপনার আসার জন্য। আমি হ্যাঁ আপনাকে আবার ডাকবো এই নিয়ে আলোচনা হ্যাঁ করতে। আপনার বই নিয়ে বিশেষ আলোচনা করা দরকার আছে, হ্যাঁ, আপনার ওটা বইটা একদিন নিয়ে। পরে তোমাকে আমি একটা বই পাঠিয়ে দেবো, তুমি পড়ে দেখো তারপরে। হ্যাঁ হ্যাঁ, কোনো তারপরে অসুবিধা নেই। হ্যাঁ, আমি বইটা নিয়ে একটু আলোচনা করব, এবং হুম, হয়তো আমরা আবার ডাকবো পিনাকিদাকে তার রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি কেমন দিচ্ছেন, কারণ এটা আমাদের একটা কন্টিনিউইং এপিসোড হবে। এটা এপিসোড 1 হচ্ছে, বেঙ্গল ভোট 2026 ক্যাম্পেইন ডায়েরি 1। তো আমরা এরকম অনেক ডায়েরি করবো, যেখানে অনেকেই যারা যুক্ত আছেন বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে, তারা এসে অন গ্রাউন্ড রিপোর্ট দেবেন যে কেমন হচ্ছে রাজনৈতিক পরিবেশ, কেমন লোকেরা দেখছেন, কেমন মানুষেরা যোগাযোগ হচ্ছে। তো অনেক ধন্যবাদ পিনাকিদা। হ্যাঁ। জয় শ্রীরাম, বন্দে মাতরম। না, আমি একটা কথা বলে শেষ করতে চাই। বলুন। যেখানে রাজনীতি ইজ সেপারেট ফ্রম সোশ্যাল অ্যাক্টিভিজম, হুম পলিটিক্যাল হুম অ্যাক্টিভিজম সেপারেট ফ্রম সোশ্যাল অ্যাক্টিভিজম, সেইখানে হুম কিন্তু সমস্যা, মানে রুটটা হুম আমাদের হুম আগে সোশ্যাল অ্যাক্টিভিস্ট ভাবা উচিত নিজেদের, তারপরে হুম হুম পলিটিক্যাল হুম অ্যাক্টিভিস্ট। হ্যাঁ, পলিটিক্স ক্যানট ইজ নট আউট অফ সোসাইটি। তো হুম এইটাকে তাহলে কি হয়, মানুষকে আগে রাখা যায়, এবং হুম মানুষেরকে হুম আগে হুম হুম রাখলে বাকিটা অনেক সহজ হয়ে যায়। ডিসিশন নেওয়া যে কোনটা রাইট, কোনটা রং, কোনটা করা উচিত, কোনটা উচিত নয়, মানে কোনটা ধর্ম, কোনটা রাজধর্ম, এই উত্তরগুলো পাওয়া খুব সহজ হয়ে যায়। তো এই বলেই শেষ করব, আহ, এবং জয় শ্রীরাম। হ্যাঁ, তো হ্যাঁ, বলো কি জয় মা বলছিলে? কালী। না, জয় মা। জয় মা কালী, জয় শ্রীরাম। না, এটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, কারণ মানে আমি যতদূর দেখেছি রাজনৈতিক আহ, দল বা রাজনৈতিক মতবাদ যেটা আছে, সেখানে কিন্তু আহ, মানুষ হিসেবে মানুষের পক্ষে কাজ করা, এটা কিন্তু এখনো পর্যন্ত একমাত্র বিজেপি করেছে। কারণ লাস্ট লাস্ট 10-12 বছরে যে ধরনের কাজকর্ম বিজেপি করেছে, সেটা আপনার জনধন থেকে শুরু করে ইনফ্রা তৈরি করা, আপনার অ্যাকাউন্ট দেওয়া, বাড়ি তৈরি করা, গ্যাসের কানেকশন দেওয়া, হেলথ নিয়ে কাজ করা, আহ, সেক্ষেত্রে আমার মনে হয় যে বিজেপি কে রাজনৈতিক দল না বললে একটা হয়তো সোশ্যাল অ্যাক্টিভিজম পার্টি হিসেবে বললে ভালো হয়, কারণ তারা এত হুম পরিমাণ কাজ করেছে মানুষের জীবন ভালো করার জন্য, এবং হুম। না, সেই সোশ্যাল না প্রান্তিক হলে মানুষদের। স্বচ্ছ হুম, ভারতের মতন কনসেপ্টই আসবে না। এক্স্যাক্টলি। উজালা গ্যাস দেওয়া, এ দেওয়া, কে হুম হুম ঘরের আগুনের এতে করছে, এটা তো ভোট নয়, এটা তো ইটস নট জাস্ট ফর হুম ভোট, হুম। ইট ইজ চেঞ্জিং এন্ড ইম্প্যাক্টিং লাইফস। শৌ- শৌচাগার তৈরি করা, যেটা যেটা ছিল শৌচাগার যে তো ঘরে। এক্স্যাক্টলি, সেখানেও হুম, আমাদের এখানে বাংলায় করাপশন, শৌচাগার নিয়ে পালিয়ে যাচ্ছে। কি বলবো, হ্যাঁ, যা আশা ইটস আ করব যে লাফেবল সিন। না, কিন্তু পরিবর্তন আসা নিশ্চয়ই দরকার আছে, পরিবর্তন এবং আসবে, পরিবর্তন আসবে, এতে কোনো দ্বিমত নেই। তুমি বাংলার বাইরে আছো বর্তমানে, তুমি এলে এটার পালসটা আরো ভালো বুঝতে পারতে। তো হোপফুলি আই উইল গিভ ইউ অ্যান আপডেট ফ্রম টাইম টু টাইম। হ্যাঁ নিশ্চয়ই আমি আপনার ডাকবো। তো অনেক ধন্যবাদ, আজকে আমাদের এপিসোড এখানে শেষ করলাম। আবার ঠিক দেখা আছে, হবে একটা নতুন এপিসোড 2-তে। একদম ধন্যবাদ। একদম, নমস্কার। হ্যাঁ।